অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভা। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক, সর্বশেষ ডাকসু নির্বাচনে নির্বাচিত নেত্রী এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচন সংস্কার কমিশন, সেই কমিশনে জাতীয় নাগরিক কমিটি থেকে 5 জন প্রতিনিধির মধ্যে অন্যতম প্রভাবশালী প্রতিনিধি, আমাদের নওগাঁর কৃতি সন্তান, মেধাবী এবং ন্যায়ের পক্ষে সবসময় আন্দোলনকারী আমার ছোট বোন মনিরা শারমিন উপস্থিত আছেন। আজকে অভ্যুত্থানের সাথে যারা অংশীদার ছিলেন সেই নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত নিয়ামতপুর তথা নওগাঁর বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত শ্রোতাবৃন্দ, সকলকে জানাচ্ছি জাতীয় নাগরিক কমিটি এনসিপির পক্ষ থেকে অভিনন্দন। আজকে ঐক্যর বিকল্প নেই এই কথার উপরে আমরা সবাই আলোচনা করছি। তবে আমি যে কথাগুলো আমরা জানি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, কেন ঐক্যের বিকল্প নেই। আমরা যদি বিগত সময়ে একটু ফিরে যাই, আপনারা হয়তো বলেছেন, বিরক্ত বোধ করবেন না। বিগত সময় যখন প্রথম মানবাধিকার হরণ শুরু হয় বাংলাদেশে, অনেক আগে থেকে, আসলে 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সাম্য মানবিক মর্যাদা এবং ঐক্যের বাংলাদেশ গড়ার কথা ছিল, সেটা পার্শ্ববর্তী দেশ ভারতের আগ্রাসনের কারণে এবং ভারতীয় দালালদের কাছে বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতা থাকার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। এর পরবর্তীতে চেষ্টা করা হয়েছিল 90 সালের ছাত্র জনতার স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে পরিবর্তন করা, কিন্তু তার পরবর্তীতে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবর্তন হলেও সে সময় রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আবার ওই ফাঁসিবাদী স্বৈরাচারী আচরণ করে। সর্বশেষ 24-এর 5ই জুলাই, 5ই আগস্ট, 36শে জুলাই আন্দোলন কেন্দ্রিক শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে এক ব্যতিক্রম বিপ্লব, যেটা বিগত 100 বছরেও এরকম ব্যতিক্রম বিপ্লব সংঘটিত হয়নি। আজকে সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠার জন্য 53 বছরের বিধ্বস্ত, স্বৈরাচারগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত, দলীয়করণগ্রস্ত রাজনীতি পরিবর্তন করে সাম্যের এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের মাধ্যমে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার যে কার্যক্রম শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, সেটাকে নষ্ট করার জন্য বিগত দিনের ফাঁসিবাদের দোষর মাদক আসক্ত, যেমন আসক্ত বা মাদকের জন্য আসক্ত হয়ে বিভিন্ন সময় ছটফট করে, 16 বছরের অনাচার, দুর্নীতি এবং রাজকীয় ক্ষমতা উপভোগ করার পর আজকে তারা সেই নেশায় আসক্ত হয়ে সারা এই কয়েক মাস ধরে গুজবের উপর নির্ভর করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মিথ্যা গুজব রটি অন্তর্বর্তীকালীন সরকারকে, এমনকি এই ছাত্র জনতার আন্দোলনকে কলঙ্কিত করার তীব্র চেষ্টায় তারা লিপ্ত। তারা বিগত দিনে এই ফাঁসিবাদী কার্যক্রম এমন ভাবে বাংলাদেশের মাটিতে রোপণ করেছিল যে বিগত তারা কর্মসূচি ঘোষণা করেছিল 2042 সাল পর্যন্ত তাদের কর্মসূচি চালু থাকবে এবং তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত রাজনৈতিক পরিবর্তন হবে না। আপনারা দেখেছেন তারা বিগত 2009 সালে একটা চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসে 2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন সামরিক অফিসার, যেমন 1971 সালেও এরকম অফিসার হত্যা করা হয়নি, এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে আগ্রাসন প্রতিষ্ঠা শুরু করে। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্ররা যখন এই অন্যায় প্রতিবাদ করে, তারা ঘুমের পথ বেছে নেয় এবং অন্যায়ভাবে প্রস্থান করে বাংলাদেশের শত শত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতাদেরকে হত্যা করে। আপনারা দেখেছেন বিগত সময়কার একজন বিএনপির জনপ্রিয় এমপি এম ইলিয়াস আলীকে গুম করা হয়। ঢাকা সেগুনবাগিচার একজন জনপ্রিয় কাউন্সিলর ছিল চৌধুরী আলম। এরকম নাম নেওয়া যেন অনেক শত শত হাজার হাজার নেতা কর্মীকে
সাম্রাজ্য তারা কায়েম করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে এবং 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আর এক দফা বাংলাদেশের মানুষের মাধ্যমে ভীতি সঞ্চার করে প্রভুত্ব কায়েমের সর্বাত্মক চেষ্টা করে। এর ধারাবাহিকতায় তারা ভোটের সিস্টেম বাতিল করে ইচ্ছা মতো রাতের বেলা ব্যালট পেপার ভরিয়ে পরের দিন ঘোষণা দিয়ে তারা সংসদ সদস্য ঘোষণা করে এ পর্যন্ত ক্ষমতায় ছিল। আজকে বর্তমানে যে অবস্থা, তাতে আমি বলতে চাচ্ছি এই বিপ্লব শুধু বাংলাদেশ না। আপনারা জানেন আন্তর্জাতিক স্বীকৃত প্রভাবশালী একটি ম্যাগাজিন ইকোনমিস্ট, সেই ইকোনমিস্ট 2024 সালের সেরা আন্দোলন এবং বিজয়ী দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করে এবং তার রানার আপ ছিল সিরিয়া। আজকে আমি এতটুকু বলতে চাই, আপনারা যারা বিজ্ঞ রাজনীতির সাথে জড়িত, আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধু বাংলাদেশের পরিবর্তনের জন্য আসে নাই, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভাবধারা পরিবর্তন হয়ে যাবে আগামীতে। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি শুধু বাংলাদেশের নেতা না, উনি একজন বিশ্বমানের নেতা। আর আমাদের এই 100 বছরের মধ্যে শ্রেষ্ঠ বিপ্লব যেটা, যে বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাজা করে ছাত্র জনতা 2000 জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে এবং এখনো 50,000 আহত, যাদের মধ্যে অনেকে হাত পা চোখ ছাড়া বিভিন্ন শারীরিক সমস্যাকে দুর্ভোগ বরণ করে বাংলাদেশ অবস্থান করছে। এই পরিস্থিতির মধ্যে ফ্যাসিবাদের দোষর যারা বিগত 16 বছর ইচ্ছা মতো ক্ষমতায় থেকেছে, তাদের সেই নিশা কায়েম করার জন্য, তাদের সেই অপশক্তি কায়েম করার জন্য নতুন চেহারায় তারা আবির্ভূত হতে চাচ্ছে। তারা আরো একটি রাজনৈতিক দলকে বিনিয়োগ করে, তাদের অবৈধ টাকা দিয়ে সেই দলকে বিনিয়োগ করে তাদের আশ্রয় তারা থাকতে চাচ্ছে। সেটা যে কোনো দলই হোক, সেটা আমাদের নাগরিক পার্টি হোক না কেন, আপনারা স্থানীয়ভাবে সারা দেশে এই ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে প্রতিহত করবেন এবং এই ফ্যাসিবাদের দোষর বিরোধী যতগুলো রাজনৈতিক দল, মত এবং মানুষ আছে, সামাজিক সংগঠন আছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আরো বড় বড় ষড়যন্ত্র আসবে, সেটাকে যদি আমরা মোকাবেলা করতে পারি এবং অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতা সরকারকে যদি আমরা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা যদি ঐক্যবদ্ধভাবে ধারণ করে রাখতে পারি, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ শুধু বাংলাদেশ না, বিশ্বের বুকে একটি অন্যতম নাগরিক অধিকারের দেশ হিসাবে, অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা সকলেই সচেতন থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা আশা করব আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার পক্ষে জাতীয় নাগরিক কমিটি এনসিপি আপনাদেরকে নিয়ে সারা দেশে যে কর্মসূচিগুলো আহ্বান করবে, আপনারা সকলে সেটাতে সম্পৃক্ত হবে এবং একাত্মতা ঘোষণা করে থাকবেন। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ ফারাক ভাইকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য।